চোখে রোদের আলো পড়তেই ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে দেখি ফুফু জানালার পর্দা সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। সারারাত কান্না করে ভোররাতে ঘুমিয়েছি, বড্ড ক্লান্ত লাগছে। আমি, ফুফু আর একটু ঘুমাই প্লিজ। ফুফু, এমন ঘুম কাতুরে মেয়ে নাকি আবার বাবার অফিস সামলাবে? আমি, সামলাবো তো, দেখো আমি ঠিক পারবো। ফুফু, আমিও তো চাই তুই এসবে নিজেকে ব্যস্ত রাখো আর ভুলে যা অতীতের কষ্টগুলো। আমি, এসব মনে করো না তো, আমি সব ভুলে গেছি। আজ থেকে নিজেকে কাজে ডুবিয়ে রাখব। ফুফু, এবার ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, 9টা বাজে। এতক্ষণে তো সবগুলো ফাইল নিয়ে ভাইয়ার চলে আসার কথা। আমি, ভাইয়া এসেছে? ফুফু, শিহাবের তো কোনো খোঁজ নেই, রাতে বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে ওর ফোন সুইচ অফ বলছে। আমি, দেখেছ, এই ছেলে নিশ্চয় হিসাবে কোনো গণ্ডগোল লাগিয়ে রেখেছে। ফুফু, সেটা তো তুই অফিসে গেলেই খুঁজে বের করতে পারবি। আমি, আজই যাব, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফুফু, ঠিক আছে। ফুফু চলে যেতেই উঠে ফ্রেশ হতে গেলাম। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুমে আসলাম, হঠাৎ আয়নার দিকে নজর পড়ল। আয়নায় নিজেকে দেখে মৃদু হাসলাম। কিছুক্ষণ আগে ফুফুকে বলেছি আমি সব ভুলে গেছি, আসলেই কি ভুলে গেছি? এখনো মন আদিলকে মিস করছে। সবার সামনে আমি চেঞ্জ হয়ে গেছি বলে অভিনয় করছি, কিন্তু সত্যিই কি আমি নিজেকে চেঞ্জ করতে পেরেছি? চাইলেই কি ভালোবাসা ভুলে নিজেকে চেঞ্জ করে নেওয়া যায়? ভুলে গেছি শব্দটা শুধু মুখেই বলা সম্ভব, মন থেকে নয়। নিজের দিকে তাকিয়ে মুচকি হেসে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। আব্বু, গুড মর্নিং। আম্মু। আমি, গুড মর্নিং। চাচি, আজ আনিশাকে অনেক ফ্রেশ লাগছে, ব্যাপার কি? তোমরা তো উপরটা দেখছ তাই এই কথা বলতে পারছ, আমার মনের ভিতর যে কি ঝড় বইছে সেটা তো কেউ দেখতে পারছ না। ফুফু, কিরে চুপ হয়ে গেলি যে? আমি, কোথায় না তো, খাবার দাও। ফুফু, হ্যাঁ দিচ্ছি। আমি, চাচি, তোমার গুণধর ছেলে ফোন নাকি সুইচ অফ করে রেখেছে? চাচি, কেন সুইচ অফ আছে সেটা তো বলতে পারছি না। আমি তোমার সাথে যোগাযোগ করলে বলে দিও ফোন সুইচ অফ করে রেখে ও বাঁচতে পারবে না, হিসাব তো ওকে দিতেই হবে। আব্বু, আজ অফিসে যাবি? আব্বুর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। আমি, হ্যাঁ, আজ থেকেই আমার নতুন পথ চলা শুরু। আব্বু, ঠিক আছে, আজ আমিও যাব। ফুফু, তুমি এই শরীর নিয়ে কেন যাবে আবার? আব্বু, প্রথম দিন যখন আনিশাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব সবকিছু বুঝিয়ে দিব। আমি, ঠিক আছে, কিন্তু আজকেই শুধু। আব্বু, আচ্ছা। রেডি হয়ে আব্বুকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ অফিসে প্রথম যাচ্ছি, এত কষ্টের ভিড়েও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে, এইটা ভেবে যে আব্বুর সবকিছুর দায়িত্ব আমি নিচ্ছি, আব্বুকে কিছুটা হলেও টেনশন মুক্ত করতে পারব। অফিসে পৌঁছে আব্বু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল, তারপর আমাকে রুমে নিয়ে আসলেন। রুমের চারপাশটা চোখ বুলিয়ে দেখছি। আব্বু, জানিস আনিশা, আমার খুব ইচ্ছে ছিল এই চেয়ারে বসার অধিকার রাইমার হাজবেন্ডকে দিব। আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকালাম, আব্বুর দুচোখে পানি টলমল করছে। আব্বু, আমি তো সব সময় ভাবতাম আমার দুই মেয়ের জামাইকে আমার যা আছে সবকিছু ভাগ করে দিব, দুজন মিলে সব সামলাবে, আমার মেয়েরা সুখে থাকবে আর আমি সেসব প্রাণ ভরে দেখব। আমি, নিশ্চুপ। আব্বু, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, দেখ রাইমা আমাকে ছেড়ে চলে গেল। ভেবেছিলাম তোকে বিয়ে দিয়ে তোর সুখ দেখে বুঝি মরতে পারবো, কিন্তু তার হলো না। চোখের সামনে সব স্বপ্নগুলো একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
আব্বু প্লিজ আজ অন্তত কেঁদো না। আমি নিজের ইচ্ছায় সবকিছুর দায়িত্ব নিয়েছি, তুমি খুশি হওনি? আব্বু, অনেক খুশি হয়েছি, রাইমা থাকলে আজ অনেক খুশি হতো। আমার এই চঞ্চল মেয়েটা যে সবকিছু নিজের কাঁধে তুলে নিবে আমি তো কখনো ভাবতেই পারিনি। দেখো আমি সবকিছু কেমন সামলে নেই। স্যার আসব। কথাটা শুনে দরজায় তাকালাম, একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে। উনাকে দেখে দাদুর কথা মনে পড়ে গেল। জানি না দাদু কেমন আছেন। আব্বু, এখনো তুমি দেরি করে আসো? আনিশা ও হচ্ছে আমাদের পিয়ন, প্রতিদিন দেরি করে অফিসে আসে। ওর এই অভ্যাস সবাই জানে, তাই কেউ বকে না। তুই আবার বকতে যাস না, ও আমাদের অফিসের সবচেয়ে পুরনো লোক। প্রতিদিন দেরি হয় কেন? পিয়ন, আসলে অনেক দূরের বস্তিতে থাকি তো রিকশা দিয়ে আসতে দেরি হয়ে যায়। রিকশা? আব্বু, হ্যাঁ ওর রিকশা আছে, অফিস শেষে ওটাই চালায়। অফিসের পর তো এমনিতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে, তারপর আবার রিকশা চালানো এই বুড়ো বয়সে? পিয়ন, মেয়েটা মেডিকেলে পড়ে আর ছেলেটা এবার এসএসসি দিবে, অনেক খরচ তো। অবাক হয়ে তাকিয়ে আছি উনার দিকে, একটা মানুষ ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট করছেন। আব্বু কি রে, কি ভাবছিস? ভাবছি এই পিয়ন দাদুকে আমরা কোনো সাহায্য করলে কেমন হয়। আব্বু, কি সাহায্য? বেতন বাড়িয়ে দিব যেন অফিস শেষে আর রিকশা চালাতে না হয়। আব্বু, কিন্তু আব্বু অফিসের বয়স্ক লোক যারা আছেন উনাদের জন্য কিছুটা বেতন বাড়িয়ে দিল আমাদের খুব একটা ক্ষতি হবে না। আব্বু, তোর মতো বড় মনের মানুষের সাথে কিভাবে যে এত খারাপ কিছু হলো আমি ভেবে পাই না। সবার কপালে কি আর সব সুখ সয় আব্বু? আব্বু, তোর যা ভালো মনে হয় তুই কর। ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। আব্বু, ঠিক আছে। আব্বু চলে যেতেই পিয়ন এসে আমার সামনে হাসি মুখে দাঁড়ালেন। উনাকে যত দেখছি ততই দাদুর কথা মনে পড়ছে। জানি না ওই বাসার লোকগুলোকে কেন ভুলতে পারছি না, সবার উপর কেমন যেন মায়া জন্মে গেছে। পিয়ন, স্যার ঠিকই বলেছেন, আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। আপনাকে পিয়ন দাদু বলে ডাকতে পারি? উনি হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আর রিকশা চালাতে হবে না, এই মাস থেকে আমি বেতন বাড়িয়ে দিব। পিয়ন, ঠিক আছে। চেয়ারে এসে বসতেই উনার দিকে নজর পড়ল, চলে যেতে চেয়েও কেমন যেন ইতস্তত বোধ করছেন। কিছু বলবেন? পিয়ন, হ্যাঁ, আপনি যখন এসেছেন তখন। এত ভয় পাচ্ছেন কেন, কি বলার আছে বলুন, আর আমাকে তুমি করেই বলুন। পিয়ন, বড় স্যারের হার্ট অ্যাটাকের কথা শুনেছিলাম, তাই কিছু ভয় জানাতে পারিনি, কিন্তু আজ যখন আপনি সবকিছুর দায়িত্ব নিয়েছেন আমার মনে হয় আপনাকে জানানো প্রয়োজন। কি জানানো প্রয়োজন, স্পষ্ট করে বলুন। পিয়ন, শিহাব স্যারের ব্যবহার আমার ভালো লাগছে না, আপনি একবার সবকিছুর হিসাব করুন আর আপনাদের সব সম্পত্তির দলিলগুলো একবার দেখুন। হিসাব না হয় করব, কিন্তু দলিল দেখতে বলছেন কেন? পিয়ন, কিছুদিন আগে আমি শিহাব স্যারের টেবিলে কিছু ফাইলার সাথে কিছু দলিল দেখেছিলাম। আমি ভালো করে দেখার আগেই উনি সরিয়ে নিয়ে আমাকে ধমক দেন। আমার সন্দেহ যদি ভুল না হয় তাহলে আমি শিওর উনি আপনাদের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। কি বলছেন, কিন্তু কিভাবে সম্ভব? পিয়ন, আমি তো এইটাও জানি না এই কোম্পানিটা আদৌ আপনাদের নামে আছে কিনা। অনেক বছর ধরে এখানে কাজ করছি, আপনাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। উনার কথা কেন যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু একেবারে যে বিশ্বাস না করে উড়িয়ে দিব সেটাও পারছি না, কারণ ভাইয়ার ব্যবহার আমার ঠিক লাগছে না। পিয়ন, আপনি একবার খুঁজে দেখুন সবকিছু। আর ম্যানেজারের সাথে শিহাব স্যারের ভালো সম্পর্ক আছে, দুজন মিলে ইচ্ছেমতো টাকা সরায়।
আমি, ম্যানেজারের ব্যবস্থা আমি করছি, উনাকে ডেকে নিয়ে আসুন। পিয়ন, ঠিক আছে ভাইয়ার, একটা ব্যবস্থা করা প্রয়োজন। দিন দিন উনার সাহস বেড়েই চলেছে। সেদিন আদিলকে মারল, অথচ কিছু ফাইল দেখছিলাম, নিজের অজান্তেই আদিলরও কথা মনে পড়ে গেল। নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে বসে আছি। কেন যে আদিলকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছি না। আমারই বা দোষ কি? বিয়ের সম্পর্ক তো আর ঠনকো কোনো সম্পর্ক নয় যে চাইলেই ভুলা যায়। পিয়ন, ম্যাডাক্তার। ডাক্তার শুনে দরজায় তাকালাম, পিয়ন দাঁড়িয়ে আছে, সাথে ম্যানেজার। আমি, আসুন। ম্যানেজার, আমাকে ডেকেছেন? আমি, হ্যাঁ, আপনার জামাই আদরের ব্যবস্থা করব। ম্যানেজার, মামা মাননে? আমি, এখন তোতলাচ্ছেন কেন? টাকা সরানোর সময় মনে ছিল না? এতগুলো টাকা কোথায়? আমি বলছি। কথাটা শুনে সামনে তাকালাম, একটি ছেলে দাঁড়িয়ে আছে। কে ও? পিয়ন, ও প্রান্ত। শিহাব স্যারের অনুপস্থিতিতে ও সবকিছু দেখাশোনা করে। বড় স্যার এর খুব বিশ্বস্ত আর পছন্দেরও। আমি, ওহ। প্রান্ত, সেদিন আমি আপনাদের বাসায় গিয়েছিলাম স্যারকে সবকিছু জানানোর জন্য, কিন্তু স্যার কিছুটা অসুস্থ আছেন, তাই বলতে পারিনি। আজ তো আপনাকে বলতে কোনো বাধা নেই। ম্যানেজার, প্রান্ত, বাড়াবাড়ি করছো কিন্তু। প্রান্ত, কিছুটা বাড়াবাড়ি তো করতে হবেই। ম্যাডাক্তার, এই সিসিটিভির ফুটেজ ম্যানেজার আর শিহাব স্যারের টাকা সরানোর ভিডিও আছে। এই ফাইলে সবকিছুর হিসাব আছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, আপনাদের টাকা নিয়ে শিহাব স্যার নতুন দুটি প্রজেক্ট শুরু করেছেন। আমি, কি? প্রান্ত, এখন ব্যবস্থা না নিলে উনি হয়তো একদিন আপনাদের পথে বসাবেন। আমি, আব্বুর চোখের আড়ালে এত কিছু হচ্ছে? প্রান্ত, শিহাব স্যারের ব্যবস্থা আপনি করুন, আর আমি এই ম্যানেজারের ব্যবস্থা করছি। আমি, উনাকে পুলিশে দিন আর খুব শীঘ্রই নতুন ম্যানেজারের জন্য নিয়োগ দিন। প্রান্ত, ঠিক আছে। আমি আসছি। তাড়াতাড়ি আব্বুকে সব জানানো প্রয়োজন, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। বাসার উদ্দেশ্যে রওনা দিল ম। বাসায় পৌঁছে কলিং বেল চাপতেই ফুফু এসে দরজা খুলে দিল ন। ড্রয়িং রুমে আব্বু, চাচি, তানিয়া, ফারজানা সবাই বসে গল্প করছে। আমি, কিরে তোরা কখন এলি? তানিয়া, অনেকক্ষণ হয়েছে। ফারজানা, তোর তো কোনো খোঁজই পাওয়া যায় না। দুজন একসাথে এসে আমাকে জড়িয়ে ধরল। সত্যি এত সব ঝামেলায় ওদের এতটুকুও সময় দেওয়া হয়নি। আমি, কতদিন পর তোদের সাথে দেখা হলো। তানিয়া, তোর সাথে অনেক গল্প করার আছে, রুমে চলতো। আমি, তোরা যা, আমি আব্বুর সাথে একটু কথা বলে আসছি। তানিয়া, ঠিক আছে। ওরা আমার রুমে চলে যেতেই আব্বুর পাশে এসে বসলাম। আব্বু, কিরে এই দুপুরবেলায় বাসায় চলে আসলি? অফিসে ভালো লাগে না? আমি, আব্বু, আমাদের সবকিছুর দলিলগুলো কোথায়? আব্বু, হঠাৎ দলিল দিয়ে কি করবি? আমি, ভাইয়া আমাদের টাকা চুরি করে নতুন প্রজেক্ট শুরু করেছে। আমার তো এবার মনে হচ্ছে আরও অনেক কিছু ও নিজের নামে করে নিয়েছে। আব্বু, কি বলছিস? চাচি, আনিশা ও তোর চাচাতো ভাই হয়, এসব ওর সম্পর্কে কি বলছিস? আমি, আমার কাছে প্রমাণ আছে চাচি, ম্যানেজারের ব্যবস্থা করে এসেছি। ফুফু, শিহাব এমন বেইমানি করতে পারল? আমি, সবগুলো দলিল আমি দেখতে চাই। ফুফু, তুমি এগুলো বের করে আনো, আমি ততক্ষণে তানিয়া আর ফারজানার সাথে একটু কথা বলি। ফুফু, ঠিক আছে। আমি, তানিয়া, রুমে ঢুকে ওকে ডাক্তার দিতেই আমাকে এসে জড়িয়ে ধরল। সারাদিনের চেপে রাখা কান্না আর বোধহয় দমিয়ে রাখা সম্ভব নয়। ফারজানা, নিজের কি অবস্থা করেছিস আনিশা? তুই তো এমন ছিলিস না। আমি, ভালোবাসা যখন হারিয়ে যায় তখন কি নিজেকে ঠিক রাখা যায়?
তানিয়া, আঙ্কেল আমাদের সবকিছু বলেছেন। আমার কি মনে হয় জানিস আদিলও ভাইয়া কোনো প্রবলেমে আছে। উনার মা হয়তো কোনো প্রবলেম করেছে যার কারণে উনি। আমি ভালোবাসলে এসব প্রবলেম কোনো বাধা হতো না। হয়তো ও আমাকে ভালোই বাসে না। ফারজানা, ভুল করছিস। ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল তোর বার্থডের দিন। যতটুকু বুঝেছি ভাইয়া তোকে খুব ভালোবাসে। তাহলে আমার কাছে ফিরে আসে না কেন? আব্বুকে ওর মা অপমান করল কেন? ফারজানা, কাঁদিস না, সবকিছুর পিছনে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। তুই ভালো করে খুঁজে দেখ, ঠিক বুঝতে পারবি। তানিয়া, আর তুই এত ভেঙ্গে পড়ছিস কেন? আমরা আছি তো। তুই আজই ফোন কিনবি, আমরা সবসময় তোকে ফোন করব, তাহলে নিজেকে একা মনে হবে না। তোরা কি চলে যাবি? তানিয়া, হ্যাঁ, অনেকক্ষণ হলো এসেছি বাসায়, আম্মু টেনশন করবেন। ঠিক আছে। তানিয়া, নিচে চল। তানিয়া আর ফারজানা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরা দরজা খুলতেই ভাইয়া এসে ভিতরে ঢুকল। তানিয়া আর ফারজানা ভাইয়াকে পাশ কাটিয়ে চলে গেল। আব্বুর হাতের দিকে নজর পড়ল, দলিলগুলো আব্বুর হাতে। এখানে সবগুলো আছে তো? ফুফু, নারে নেই। মানে? ভাইয়া, থাকবে কিভাবে? সবগুলো তো আমার হাতে। শুধু তাই নয়, এই বাড়ি আর কোম্পানি বাদে বাকি সব এখন আমার নামে। আব্বু, কখন নিলি দলিলগুলো আর তুই আমার সাথে এমন করতে পারলি? ভাইয়া, এত বছরের পারিশ্রমিক তো নিতেই হতো। দলিলগুলো অনেক আগেই নিয়েছিলাম, নতুন দলিল তৈরিও করেছিলাম, কিন্তু তোমার সিগনেচার নিতে পারছিলাম না, কারণ তুমি কোনো কিছুতে সিগনেচার দেওয়ার আগে ভালো করে পড়ে তারপর সিগনেচার দাও। আনিশার বিয়ের দিন ওকে বিদায় দেওয়ার ঠিক পর মুহূর্তে তুমি কাঁদছিলে, আর আমি তখন কিছু পেপারস এনে বলেছিলাম সিগনেচারগুলো খুব প্রয়োজন। সেদিন পেপারসগুলোর সাথে দলিলও ছিল, আর তুমি এতটাই ভেঙে পড়েছিলে যে না পড়েই সিগনেচার করে দাও। ব্যাস, সবকিছু ওখন আমার। এই বাড়িটা আর কোম্পানির প্রতি খুব ইচ্ছে ছিল, কিন্তু আফসোস বাড়িটা রাইমার নামে আর কোম্পানি আনিশার নামে। এই দুটো ছাড়া বাকি সব এখন আমার হাতে। আব্বু, শিহাব। আব্বু আসতে, তুমি উত্তেজিত হলে অসুস্থ হয়ে পড়বে। ওর বিচার আমরা নয়, চাচি করবেন। দেখি চাচি কি বিচার করেন। চাচি, শিহাব, এসব তুই কি বলছিস? ভাইয়া, সব সত্যি আম্মু। চাচি, তুই আমার ছেলে যে, এইটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ভাইয়া, আম্মু তুমি না সবসময় ভালো মানুষই কর। চাচি, এতদিন ভালো ছিলাম, তোকে ভালোবেসেছিলাম, আজ আমার শাসন দেখবি। ভাইয়া, কি করবে আম্মু? চাচি, তোর নামে তো এখনো কিছু দেইনি, তাই না? ভাইয়া, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? চাচি, ওয়ার্নিং দিচ্ছি, 2 সপ্তাহের মধ্যে তুই ভাইয়ার সবকিছু পুনরায় ভাইয়ার নামে করে দিবি, না হলে তোর আব্বুর যা কিছু আছে সব আমি আনিশার নামে দিয়ে দিব। ভাইয়া, আম্মু। চাচি, মনে রাখিস 2 সপ্তাহ মাত্র। সামান্য সম্পত্তির জন্য নিশ্চয় তোর আব্বুর বিশাল সম্পত্তি হাত ছাড়া করবি না? ভাইয়া, ঠিক আছে, আমি ফিরিয়ে দিব। চাচি, গুড বয়। আর হ্যাঁ, তোর মতো লোভী ছেলের কাছে আমি আর ফিরে যাচ্ছি না, আমি এখানেই থাকব। ভাইয়া, আম্মু এবার কিন্তু। চাচি, দরজা খোলা আছে, এই বাসা থেকে বেরিয়ে যা। ভাইয়া চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল। যাক, চাচি অন্তত সঠিক বিচার করেছেন। চাচি, ভাইয়া শিহাবের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ওকে। আব্বু, ও তো আমার ছেলেই, বাদ দাও। ফুফু, শিহাব এমন করবে আমি কখনো ভাবিনি। আব্বু, যা হবার হয়েছে, এসব নিয়ে আর যেন কোনো কথা না হয়। ফুফু, ঠিক আছে। সবাই একে একে যার যার রুমে চলে গেল। আমিও রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম।
সিঁড়িতে উঠতেই ল্যান্ডফোনটা বেজে উঠল। চমকে উঠে পিছন ফিরে ফোনের দিকে তাকালাম। ফোন তো যে কেউ দিতে পারে, কিন্তু আমার বুক এমন ধুকপুক করছে কেন? আশেপাশে কেউ নেই, তাই আমি ফোন রিসিভ করলাম। হ্যালো। আদিলো? আনিশা? চমকে উঠলাম আদিলোর কণ্ঠ শুনে। কেন ফোন করেছে ও? কেন ফোন করেছ? আদিলো: না মানে ভালোই যখন বাস না, তাহলে মাঝে মাঝে আশার আলো দেখাও কেন? আদিলো: ভালোবাসি না। না বাসো না। যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে। আদিলো নিশ্চুপ। তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাকে ফোন করো না। আমি আমার একা জীবন নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, প্লিজ আর এলোমেলো করতে এসো না। ফোন রেখে দিল। ভালোবাসে না, আবার ফোন করেছে। আর কখনো তোমাকে ফোন করব না, তোমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করব না। আনিশা এখন অবহেলা সহ্য করে একা বাঁচতে শিখে গেছে। একাই বাঁচব আমি, প্রয়োজন নেই আর কোনো মিথ্যে ভালোবাসার। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পরনের ড্রেসটা চেঞ্জ করে অফিসের উদ্দেশ্যে দৌড় দিল। ফুফু, আনিশা নাস্তা করে যা। ড্রয়িং রুমে আসতেই ফুফু পিছন থেকে ডাকলেন। কিছু মুখে না দিয়ে গেলে উনি আমার পিছু পিছু ছুটবেন, তাই টেবিলের কাছে আসলাম। তাড়াতাড়ি কিছু একটা দাও, অনেক দেরি হয়ে গেছে আজ। ফুফু, চুপ করে বসো এখানে। ফুফু, বসো বলছি। ফুফুকে রাগিয়ে লাভ নেই, তাই চেয়ার টেনে চুপচাপ বসে পড়লাম। ফুফু, কতদিন বলেছি রাত জেগে কাজ করিস না। কে শুনে কার কথা? রাতে কাজ করে দেরিতে ঘুমাস আর সকালে তাড়াহুড়ো করে না খেয়েই অফিসে দৌড়স। তুমি কি কথা বলে যাবে নাকি খাবার দিবে? ফুফু, দিচ্ছি তো। আর এই বেশে অফিসে যাচ্ছিস কেন? চুলগুলোও তো আছড়াসনি। লাগবে না, দাও তো, একটা পরোটা খেয়ে চলে যাই। চাচি, আনিশা কাজে খুব মন দিয়েছে। ফুফু, হ্যাঁ, দেখতে দেখতে একটা মাস পেরিয়ে গেল, আর এই এক মাসে আমাদের আনিশা কত বদলে গেছে। যে চঞ্চল আনিশা সারাদিন ঘুরে বেড়াতে পছন্দ করত, সে এখন পুরো একটা কোম্পানি একা সামলাচ্ছে। আসছি। ফুফু, সাবধানে যাস। তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। ফুফুর সামনে বেশিক্ষণ থাকলে ফুফু বুঝে ফেলবেন আমি যে বদলে যাইনি। মধ্যে কেটে গেছে এক মাস। আচ্ছা, ভালোবাসার মানুষকে ভুলার জন্য কি এক মাস যথেষ্ট সময়? নিজেকে কাজে ডুবিয়ে রেখেছি, ব্যস্ত থেকেছি শুধুমাত্র আদিলোকে ভুলার জন্য, কিন্তু পারিনি। হাজার ব্যস্ততার মাঝেও প্রতি মুহূর্তে আদিলোকে মনে পড়ে। আদিলোর সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে মনে এসে উকি দেয়। ভুলতে পারিনি আমি আদিলোকে, আজও ভালোবাসি ওকে। আদিলো আমাকে ঠকিয়েছে, কিন্তু ওকে মন তবুও ভালোবাসে। গাড়ি চালাচ্ছিলাম আর এসব আনমনা হয়ে ভাবছিলাম কখন যে অফিসের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি। অফিসে কাজ করতে হবে, তাই মাথা থেকে আদিলো নামটা ঝেড়ে ফেলে দিল। প্রান্ত, ম্যাডাক্তার আসব? বসে বসে ফোন টিপছিলাম। প্রান্তর ডাক্তার শুনে মাথা তুলে তাকালাম আর ইশারায় ওকে ভিতরে আসতে বললাম। প্রান্ত, ম্যানেজার নিয়োগ দিতে বলেছিলেন, কিছু সমস্যার কারণে একটু দেরিতে দিতে হয়েছিল। আমরা 5 জন বাছাই করেছি, এর মধ্যে থেকে আপনি ইন্টারভিউ নিয়ে একজনকে বাছাই করে নিন। আজই ইন্টারভিউ? প্রান্ত, না, আপনি যেদিন বলবেন সেদিন। এখানে সবার ফর্মগুলো আছে, একটু দেখে নিন। ঠিক আছে। প্রান্ত, ম্যাডাক্তার, একটা কথা বলবো, যদি রেগে না যান। বলুন। প্রান্ত, 5 জন থেকে তো আপনি একজনকে বাছাই করবেন, যে যোগ্য তাকেই বাছাই করবেন জানি, কিন্তু আমতা আমতা না করে স্পষ্টভাবে বলুন। প্রান্ত,
একজন আমাকে ফোন করেছিল, তার নাকি চাকরিটা খুব প্রয়োজন, যদি আপনি একটু। আমি, যে যোগ্য সেই চাকরিটা পাবে। প্রান্ত, আমি উনার কাগজপত্র দেখেছি, আমার মনে হয় উনিই 5 জনের মধ্যে সেরা। আপনি একবার উনার ফর্মটা দেখুন। নাম ফারাবী আহমেদ আদিলো। আসলে উনি খুব রিকোয়েস্ট করছিলেন। আদিলো নাম শুনে চমকে উঠলাম। প্রান্ত, কি হলো ম্যাডাক্তার, চমকে উঠলেন যে? আমি, না কিছু না। আমিও না, নাম শুনে চমকে উঠার কি আছে? এক নামে তো কত মানুষ হয়। প্রান্ত, আমার বিশ্বাস আপনি সবকিছু দেখার পর উনাকেই রাখবেন, ইন্টারভিউ এর আর প্রয়োজন হবে না। প্রান্তর কথা শুনে একবার ফর্মটা দেখার ইচ্ছে হল। 4টা ফর্ম সরানোর পর আদিলোর ছবি দেখে বেশ অবাক হলাম। আদিলো আমার কোম্পানিতে জয়েন করতে চাইছে, কিন্তু ওর চাকরির কি হলো? আমি, আচ্ছা, উনি আগে কোথায় চাকরি করতেন? প্রান্ত, তা তো জানি না, তবে উনি বলেছিলেন কি একটা কারণে চাকরিটা বাদ হয়ে গেছে। উনি সত্যিই খুব প্রবলেমে আছেন, না হলে এতটা। আমি, উনাকে আজ একবার অফিসে আসতে বলুন। প্রান্ত, আপনি কথা বলবেন? আমি, হ্যাঁ। প্রান্ত, ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে যেন চলে আসে। ম্যাডাক্তার, ওর চাকরিটা কনফার্ম তো? আমি, আগে কথা বলি। প্রান্ত, ঠিক আছে। প্রান্ত চলে গেল। এবার আদিলো আসার অপেক্ষা। আমি তো ভেবে পাচ্ছি না আদিলো আমাদের কোম্পানিতে জয়েন করতে চাইছে কেন। আচ্ছা, আদিলো কি জেনে শুনে আমার কোম্পানিতে আসছে নাকি না জেনে? এই প্রশ্নের উত্তর আদিলো আসলে তবেই পাওয়া যাবে। তানিয়া, আমি কোনো বাহানা শুনতে চাই না, আমার বিয়েতে তোকে আর ফারজানাকে আসতে হবে, ব্যাস। আমি, বিয়ের তো আরও 1 সপ্তাহ বাকি আছে, তখন না হয়। তানিয়া, তোকে আগে বলার কারণ হচ্ছে তুই যেন সময় বের করে আসতে পারিস। আমি, বিয়ের আগে কোনো অনুষ্ঠানে যেতে পারবো কিনা জানি না, তবে বিয়ের দিন যাওয়ার চেষ্টা করব। তানিয়া, আনিশা ভালো হবে না কিন্তু। আমি, বুঝার চেষ্টা কর প্লিজ। ম্যাডাক্তার, আসব। তানিয়ার সাথে ফোনে কথা বলছিলাম, প্রান্তর কণ্ঠ শুনে দরজায় তাকালাম, আদিলো আর প্রান্ত দাঁড়িয়ে আছে। আদিলো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইশারায় ওদের ভিতরে আসতে বললাম। আমি, তানিয়া, কাজ আছে, এখন রাখছি। তানিয়া, ঠিক আছে, মনে রাখিস 1 সপ্তাহ পর আমার বিয়ে। আমি, মনে থাকবে। ফোন রেখে আদিলোর দিকে তাকালাম, আদিলোর বিস্ময় যেন এখনো কাটছে না। প্রান্ত, উনি ফারাবী আহমেদ আদিলো। আমি, আপনি যান, আমি কথা বলছি। প্রান্ত, ঠিক আছে। আদিলো আমার সামনের চেয়ারটায় মাথা নিচু করে বসে আছে। আমি ওকে একদৃষ্টিতে দেখছি। অনেক শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, কেমন যেন রোগা রোগা লাগছে। কতদিন পর আদিলোকে দুচোখ ভরে দেখছি। আদিলো, আনিশা, সরি। আদিলোর কথায় ভাবনায় ছাদ পড়ল, চোখ সরিয়ে নিলাম ওর থেকে। কতদিন পর আদিলোর কণ্ঠ শুনতে পেলাম। আমি, কেন? আদিলো, আমি জানতাম না এই কোম্পানি তোমাদের আর তুমি মালিক। আমি, জানলে আসতেন না? আদিলো, নিশ্চুপ। আমি তো শুনেছি চাকরিটা আপনার খুব প্রয়োজন। আদিলো, হ্যাঁ। আমি, আগের চাকরি কি হয়েছে? আদিলো, ঠিকমতো অফিসে যাইনি বলে চলে গেছে। আমি, এখানে ঠিকমতো আসতে পারবেন? আদিলো, চাকরিটা কি হবে? আদিলো অবাক হয়ে তাকালো আমার দিকে। আদিলো, সত্যি চাকরিটা খুব প্রয়োজন। আমি, আগামীকাল থেকে আসবেন। আদিলো, ঠিক আছে। আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? আদিলো, আনিশা, এভাবে কেন কথা বলছো? আমি, এখানে আমি বসো আর আপনি ম্যানেজার। আদিলো, সরি,
বলুন কি প্রশ্ন? আমি, বাসার সবাই কেমন আছে? আদিলও, ভালো। আদিলও কিছুটা অবাক হয়েই উত্তর দিল। দুজন নিশ্চুপ হয়ে বসে আছি আর একে অপরকে আর চোখে দেখছি। ভাগ্যের এই নির্মম খেলা দেখে বড্ড হাসি পাচ্ছে। ভাগ্য আমাকে আদিলকে দিবে না, আবার আমি ওর থেকে পালিয়ে আসতে চাইলে সেটাও হতে দিবে না। ঠিক আদিলও আবার আমার সামনে এসে দাঁড়ালো। আমি যত ভুলতে চাই ভাগ্য আমাকে ততই আদিলরও মুখোমুখি করে দিচ্ছে। ভাগ্যের খেলা বোঝা সত্যিই অসম্ভব। আদিলর দিকে নজর পড়ল, চুপচাপ উঠে চলে যাচ্ছে। আমি তাকিয়ে আছি এক দৃষ্টিতে। মুহূর্তের মধ্যেই আদিলও চোখের আড়াল হয়ে গেল। ফোনের মেসেজটনে স্তম্ভিত ফিরে পেলাম। অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, এলোমেলো চুলে তোমাকে দারুণ লাগে, এক কথায় এলোকেশি। কিন্তু এলোমেলো চুলগুলো প্রিয় মানুষটার সামনে মানায় অফিসে নয়। কে দিয়েছে এই মেসেজ? আদিল নয় তো? মেসেজের কথা ভাবতে ভাবতে খাবার নিয়ে বসলাম। দুপুরের খাবারটা ফুফু ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয়। খাবার মুখে দিতে যাব তখনই পিয়ন দৌড়ে এসে রুমে ঢুকল। পিয়ন, ম্যাডাক্তার। আমি, কি হয়েছে, আপনি হাঁপাচ্ছেন কেন? পিয়ন, আদিল স্যার আর শিহাব স্যার ঝগড়া করছে। আমি, কোথায়? পিয়ন, আদিল স্যারের রুমে। আশ্চর্য, আদিল এখনো বাসায় যায়নি, অফিসে কি করছে ও? ওর তো কাল থেকে আসার কথা। পিয়ন, তাড়াতাড়ি চলুন, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। খাবার রেখে আদিলর রুমের দিকে দৌড় দিল ম। শিহাব, ভালো হচ্ছে না, কিন্তু তুই আমার অফিসে এসে আমাকে মারছিস। আদিল, তোর অফিস কোথা থেকে আসলো রে? এইটা আমার বউয়ের অফিস জেনেই আমি এখানে এসেছি। তোর কি মনে হয় আমি চাকরি করার জন্য এসেছি? আমি আনিশার জন্য এখানে এসেছি, কারণ তোর জন্য দুজন পুরো একটা মাস ধরে আলাদা আছি। শিহাব, আমি আনিশাকে সব বলবো। আদিল, কি বলবি? তোকে মেরেছি? সেদিন রাতে যেমন তুই আমাকে মেরেছিলি কিন্তু কোনো প্রমাণ ছিল না, আজও আমি তোকে মারছি কিন্তু কোনো প্রমাণ থাকবে না। দরজায় দাঁড়িয়ে ওদের মারামারি দেখছিলাম, এবার মনে হচ্ছে আদিলকে আটকাতে হবে। ভাইয়ার কপাল থেকে রক্ত ঝরছে। আদিল, তোর জন্য আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমি আনিশার ভুল ভাঙাতে পারছি না, তোর জন্য দুজন আলাদা হয়ে আছি, শুধুমাত্র তোর জন্য চাকরি ছেড়ে এখানে এসে চাকরি করতে হচ্ছে। আমি, আদিল, কি হচ্ছে? ছাড়ো ভাইয়াকে। আদিল, ওকে ভাই বলতে তোমার ঘৃণা করে না? আমাদের আলাদা করার জন্য ও কত কি করেছে। আমি, আদিল, ছাড়ো বলছি। আদিল ভাইয়াকে ছেড়ে দিল। ভাইয়া চুপচাপ বেরিয়ে গেল। আমি, তোমাকে চাকরি দিয়েছি কি অফিসে মারামারি করার জন্য? আদিল, আমি এখানে চাকরি করলে ওর প্রবলেম কোথায়? কেন এসে আমাকে শাসায়? আদিল আমার দিকে ঘুরে তাকাতেই দেখি ওর ঠোঁটের পাশে অনেকটা জায়গা কেটে গেছে। হাত নাড়ছে দেখে হাতের দিকে তাকালাম, হাতও তো কেটে গেছে। আমি, নিজের কি হাল করেছ দেখেছ? আদিল, কিছু হবে না। পিয়ন, এই নিন, কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিন। পিয়ন ওষুধের বক্সটা এগিয়ে দিল। আমি, এখানে বসো। আদিল চুপচাপ বসে আছে আর আমাকে একদৃষ্টিতে দেখছে। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি, কি প্রয়োজন ছিল মারামারি করে নিজের রক্ত ঝরানোর? আদিল, ওর এই মার খাওয়াটা খুব প্রয়োজন ছিল। আমি, হ্যাঁ, আর আব্বুকে যদি গিয়ে বলে? আদিল, কোনো প্রমাণ তো নেই। আমি তো দেখেছি। আদিল, আমার বউ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে নাকি? আমি, ছাড়ো বলছি। আদিল আমার কোমর জড়িয়ে ধরে আমার পেটে নাক ঘষছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি, আমাকে মিথ্যে বললে কেন? আদিল, কোনো মিথ্যে। আমি, তুমি নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে এসেছ, অথচ আমাকে বলেছ চাকরিটা চলে গেছে, এই চাকরিটা খুব প্রয়োজন।
আদিলও, এই কথা না বললে তুমি আমাকে চাকরি দিতে? ঢাকা আসার কোনো সুযোগ পাচ্ছিলাম না, হঠাৎ একদিন তোমাদের কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম, ব্যাস এই সুযোগ কাজে লাগালাম। চাকরি ছেড়ে দিয়ে আম্মুকে বলেছি চাকরি চলে গেছে আর নতুন একটা চাকরি ঢাকায় আছে, এইটায় জয়েন করতে হলে ঢাকা আসতে হবে। আম্মুর তো আর কিছু করার নেই, গতকাল সবাই ঢাকার বাসায় উঠেছি। আমি, মিতু, নীরব, দাদু সবাই কেমন আছে? আদিলও, বাসায় গিয়ে নিজে দেখে এসো, আমি বলবো না। আমি যেতে পারবো না বলে ঠাট্টা করছো? আদিলও, এই মন খারাপ করছো কেন? আমি মজা করে বলেছি। আমি আর ফিরে যেতে চাই না। আমি তো তোমাকে ভুলে গেছিলাম, কেন ফিরে এসেছো? আদিলও, সত্যি কি ভুলতে পেরেছিলে? আদিলও আমার দুগাল দুহাতে ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। সত্যিই তো ভুলতে পারিনি, ওর চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলবো কিভাবে? আমি, ছাড়ো আমাকে, হঠাৎ কেউ চলে আসবে। আদিলও, আনিশা আমাকে কিছুদিন সময় দাও, কথা দিচ্ছি আমি সব সমস্যা সমাধান করে আম্মুকে বুঝিয়ে তোমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব। আমি নিশ্চুপ। আদিলও, এইটুকু ভরসা আমার উপর করতে পারবে না? শেষবার বিশ্বাস কর প্লিজ। মন তো তোমার উপর ভরসা করতে চায় আদিলও, কিন্তু এখন যে আব্বু আর ফুফু আমাদের পক্ষে নেই, তাছাড়া তুমি তো মায়ের সামনে একরকম আর আমার সামনে একরকম। আদিলও, আমার দিকে তাকিয়ে কি এত ভাবছ? আমি, আদিলও প্লিজ আমাকে একা থাকতে দাও, এসব আর নিতে পারছি না আমি। এখন একটু একা থাকতে চাই। আদিলও, 1 মাস একা থেকেছ হয়নি? আর একা থাকতে দিতে পারবো না আমি। আদিলও প্লিজ ছাড়ো। আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ও হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আদিলও, এত পরিবর্তন? আমি, হ্যাঁ, আর পরিবর্তন হতে তুমি বাধ্য করেছ আমাকে। আদিলও, আনিশা আমি এই অফিসে যেন তোমাকে আর না দেখি। চলে আসলাম ওর চোখের সামনে থেকে। বিয়ের পর ওকে লুচু বলে ডাক্তার তাম, ঠিকই ডাক্তার তাম, আসলেই ও একটা লুচু। সামনে থাকলে একরকম, চোখের আড়াল হলেই অন্যরকম। আদিলর উপর খুব রাগ হচ্ছে, যদি ভালোই বাসে তাহলে মায়ের অন্যায়ের প্রতিবাদ করতে পারে না কেন? কেন আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে পারে না? মা যা বলেন ও চুপচাপ তাই মেনে নেয়। যত ভালোবাসা আছে সব আমার সামনে আসলেই উতলিয়ে পড়ে যত সব। রুমে এসে চেয়ারে বসতে বসতে এসব ভাবছিলাম, হঠাৎ দরজা লাগানোর শব্দে কেঁপে উঠলাম। আদিলও রুমে ঢুকে দরজা লক করে ফেলেছে। আমি, আদিলও কি হচ্ছে? দরজা লক করেছ কেন? কিছু না বলে চুপচাপ আমার দিকে এগিয়ে আসছে। আমি, আদিলও এইটা অফিস, প্লিজ এখানে। আদিলও, সহজ ভাষায় যখন বলি ভালোবাসি তখন তো বিশ্বাস করো না, উল্টো হাজারটা কথা শুনিয়ে দাও, তাই এখন। আমি, আদিলও, কিছু বুঝে উঠার আগেই আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আদিলও আমার এক হাত জোরে চেপে ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরল। আদিলও, তোমার মন যা বলে সবসময় সেটাই সঠিক, এটাই তো ভাবো তুমি? একবারও জানতে চেয়েছ এই 1 মাস আমার কিভাবে কেটেছে? আমি নিশ্চুপ। আদিলও, 1 মাস আগে ফোন করতে নিষেধ করেছিলে, তারপর আর কখনো ফোন করনি বা আমার খোঁজ নাওনি, এই তোমার ভালোবাসা? আমি তো তোমার মতো অভিমান করে বসে থাকতে পারিনি। তুমি এই 1 মাস কি করেছ, কখন কোথায় গিয়েছ, সবকিছুর খোঁজ আমি রেখেছি। আমি নিশ্চুপ। আদিলও, একবারও জানার চেষ্টা করেছ আম্মু কেন তোমাকে সহ্য করতে পারে না? একবারও বুঝার চেষ্টা করেছ হয়তো আম্মুকে কেউ ভুল বুঝাচ্ছে? চেষ্টা করবে কেন? তুমি তো ধরেই নিয়েছ আমি তোমাকে ভালোবাসি না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সত্যিই তো আদিলরও উপর অভিমান করে একবারও জানার চেষ্টা করিনি মা এমন কেন করছেন। আদিলও এক হাতে আমার তুথুনি ধরে আমার চোখের দিকে তাকালো। আদিলও,
আনিশা, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। আম্মুর অন্যায় প্রতিবাদ না করারও কারণ আছে, আর আম্মুর কথা মতো চলারও কারণ আছে। আমাকে প্লিজ কিছুটা দিন সময় দাও, আমি সব ঠিক করে নিব। আমি নিশ্চুপ। আদিল, সরি, এত জোরে থাপ্পড় দিতে চাইনি, কিন্তু এই থাপ্পড়টা না দিলেও তুমি এভাবে শান্ত হয়ে আমার কথাগুলো শুনতে না। আদিল আমার কপালে কপাল ঠেকিয়ে কাঁদছে, আমারও কান্না পাচ্ছে। সত্যিই তো আমি অভিমানে একবারও আদিলকে বুঝার চেষ্টা করিনি, একবারও আমার মনে হয়নি যে আদিল হয়তো কোনো প্রবলেমে আছে। আদিল, ব্যথা পেয়েছ তাই না? আদিল আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল, আমিও চুপচাপ জড়িয়ে ধরলাম ওকে। আমার জড়িয়ে ধরা দেখে বেশ অবাক হয়েই তাকালো আমার দিকে, তারপর মুচকি হেসে আমার কপালে ওর ঠোঁট ছুঁয়ে দিল। আদিল আমার বুকে শুয়ে নিশ্চিন্তে ফোন টিপছে, কখন যেন মা এসে পড়েন। আদিল তো আমার কোনো কথাই শুনছে না। একবার মা আমাদের একসাথে দেখলে রেগে আগুন হয়ে যাবেন, তখন আর মায়ের ভুল ভাঙানোর সুযোগটুকুও পাব না। দরজায় ঠোকা পড়ল, ভিতরটা কেঁপে উঠল। মানয় তো। আদিল, এত ভয় পাচ্ছ কেন? আমি যদি মা হন? দুজন এক রুমে আছি। আদিল, স্বামী স্ত্রী এক রুমে থাকবে না তো কি আলাদা থাকবে? আবার ঠোকা পড়ল। আদিল দরজা খুলতে চলে গেল, আমি ভয়ে চুপসে বিছানায় বসে আছি। আদিল, ওহ তুই। যাক, নীরব এসেছে। আমি তো ভেবেছিলাম মা আজ আর। নীরব, ভাবি কেমন আছো? আমি এই তো। নিজেকে তো দেবদাস বানিয়ে ফেলেছ। নীরব, কোথায় না তো। আদিল, তোমরা কথা বলো, আমি আসছি। আমি ঠিক আছে। নীরব, কি করব এখন? মিতুকে ছাড়া থাকতে পারছি না, এক বাসায় থেকেও কথা হয় না, এর চেয়ে বড় কষ্ট আর আছে? আমি তোমরা কথা বলো না? নীরব, আম্মুর চোখের আড়ালে দু একটা কথা ছাড়া আর কথা হয় না। সেদিন রাতে হুট করে আমার রুমে গিয়ে আমাকে ঝাপটে ধরে কাঁদতে শুরু করল। ওর চোখে পানি দেখতে কি আমার ভালো লাগে? মিতু বলেছিল পালিয়ে যেতে চাইলে আমিও পারতাম, কিন্তু আদিলরও সম্মান। যে বন্ধু আমাকে এত ভালোবাসে তার সম্মান নিয়ে তো আমি খেলা করতে পারি না। তাছাড়া আমরা পালিয়ে গেলে আম্মু আরও রেগে যাবেন, তখন আর তোমাদের এক হওয়া হবে না। এসব ভেবে আমি মিতুকে পালিয়ে যাব না বলেছিলাম, এতে মহারানী অভিমান করে আছেন। মিতু, আমি মোটেও অভিমান করিনি। মিতু কখন এসে দরজায় দাঁড়িয়েছে খেয়ালই করিনি। মিতু এই সময় অভিমান করে থাকা মানায়? এখন তো সমস্যার সমাধান করতে হবে। মিতু, আমাকে সেদিন ধমক না দিয়ে বুঝিয়ে বললে পারত। নীরব, ধমক দিয়েছিলাম বলে এত অভিমান? আরে বাবা, তখন মাথা ঠিক ছিল নাকি? এখন তো মাথা ঠান্ডাক্তার আছে, এখন অভিমান ভাঙিয়ে নিলেই পারো। মিতু, প্রয়োজন নেই ভাঙানোর, আমি তো কারো উপর অভিমানই করিনি। মিতু চলে যাচ্ছিল, নীরব তাড়াতাড়ি মিতুর হাত ধরে ফেলল। মিতুর সামনে দাঁড়িয়ে নীরব মিতুর দুগালে ধরে চোখের দিকে তাকাল। নীরব, সরি, আর কখনো ধমক দিব না। মিতু নিশ্চুপ। নীরব, সরি তো, আচ্ছা কান ধরছি। মিতু নিশ্চুপ। নীরব, ভাবির সামনে কান ধরতে যাচ্ছি, তুমি আমাকে আটকাবে না? ভাবি তো পরে আমাকে খোঁচা দিবে। এবার মিতু হেসে দিল, আমিও হাসছি ওদের মিষ্টি প্রেম দেখে। নীরব, যাক, অবশেষে অভিমান ভাঙল তাহলে। মিতু, আর কখনো ধমক দিল কিন্তু? নীরব, মাঝে মাঝে দিতে হয় তাই না ভাবি? মিতু, আচ্ছা ভাবি বলতো, ওর বয়স কত আর আমার বয়স কত? নীরব, হঠাৎ বয়স হিসেব করছো কেন? হ্যাঁ, হঠাৎ বয়স হিসেব করছো কেন? মিতু, বয়সের দিক হিসেব করলে ও বুইরা জামাই আর আমি পিচ্ছি বউ, ওর তো উচিত পিচ্ছি বউকে ধমক না দিয়ে ভালোবেসে বুঝানো।
মিতুর কথা শুনে নীরব হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে আর আমি হাসছি। মিতু, ভাবি তুমি হাসছ, আমি ঠিক বলিনি? হ্যাঁ একদম ঠিক বলেছ। নীরব, আমি বুড়ো হয়ে গেছি? পিচ্ছি বউকে তো তাহলে বেশি বেশি আদর করা প্রয়োজন। নীরব মিতুকে বুকের সাথে জড়িয়ে ধরল। মিতু প্রাণ খুলে হাসছে। এত কষ্টের মাঝেও দুজনের চোখে কত স্বপ্ন। মা এই দুজনকে আলাদা করতে চাইছেন কিভাবে? মা, বাহ বাহ। মায়ের কণ্ঠ শুনে নীরব আর মিতু দুজন আলাদা হয়ে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মা, মিতু আমার শর্ত ভুলে গেছিস? আর নীরব এসব কি? নীরব, আম্মু। মা, এই মেয়ে আমার বাসায় কেন? মিতু, আম্মু এইটা কিন্তু ভাবির শ্বশুর বাড়ি। মা, দুদিন পর ডিভোর্স হয়ে যাবে আর এখন শ্বশুর বাড়ি বলা হচ্ছে। মায়ের চেঁচামেচি শুনে আদিলও কোথা থেকে যেন দৌড়ে আসলো। আদিলও, আম্মু কি হয়েছে? মা, এই মেয়েকে কোনো সাহসে আমার বাসায় নিয়ে এসেছিস? আদিলও, আম্মু ও দাদুকে দেখতে এসেছে। মা, প্রয়োজন নেই, আর মাত্র কিছুদিন তারপর ডিভোর্স হয়ে যাবে। এখন এসব ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। মা আপনি কিন্তু 4টা জীবন নিয়ে খেলা করছেন। মা, মানে? আপনি চাইলে সব সমাধান হয়ে যায়, আদিলও আর আমি সুখে থাকতে পারি, মিতু আর নীরবের বিয়েটাও হয়ে যায়। কিন্তু আপনি ইচ্ছে করে আমাদের সবার। মা এসে আমার দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিল। সবাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। মা, কখনো তোমার গায়ে হাত তুলিনি তো, তাই আমার মুখের উপর কথা বলার সাহস পাচ্ছ? এত যে জ্ঞান দিচ্ছ আমাকে, একবারও নিজেকে প্রশ্ন করেছ আদিলর সাথে সুখে সংসার করলে শিহাবকে কি করবে? নাকি দু পুরুষকে একসাথে রাখার ইচ্ছে আছে? মা? আদিলও, আম্মু তুমি কিন্তু আনিশাকে বাজে কথা বলছ। নীরব, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আম্মু। মিতু, আম্মু ও তোমার ছেলের বউ বলে ওর গায়ে তুমি কলঙ্কের কালি মেখে দিতে পারো না। ভুলে যেও না তোমারও একটা মেয়ে আছে, আর তাকেও বিয়ে দিয়ে অন্য কারো ঘরে পাঠাবে। মা, যা সত্যি তাই বলেছি, তোরাই ওকে জিজ্ঞেস কর ওর শিহাবের সাথে সম্পর্ক আছে কিনা। আদিলও, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, আমার প্রতি ওর ভালোবাসাকে সম্মান করি, তাই জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তুমি আগে সত্যিটা যাচাই করো, তারপর আনিশাকে এসব নোংরা কথা বলতে এসো। মা, আমি সব সত্যি জেনেই বলেছি। মা আপনি ভুল জানেন। শিহাব আমাদের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল আর আমি সেগুলো ফেরত এনেছি, তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য। মা, আদিলও তোমার প্রেমে অন্ধ, তাই ওকে যা খুশি বুঝাতে পারো, কিন্তু আমাকে বুঝাতে এসো না। শিহাবের সাথে যদি তোমার সম্পর্ক না থাকতো তাহলে তোমাদের এত ক্লোজ ছবি কোথা থেকে আসলো? ডিভোর্সের পর শিহাব তোমাকে বিয়ে করতে চায় কেন? কোনো পুরুষ কি জেনে শুনে কোনো ডিভোর্সি নারীকে বিয়ে করতে চায়? ও হয়তো আমাকে পছন্দ করে তাই বিয়ে করতে চায়, কিন্তু মা বিশ্বাস করুন ওর সাথে আমার রিলেশন নেই, আগেও ছিল না। মা, তোমাদের দুজনের ক্লোজ ছবিই আমার কাছে সব স্পষ্ট করে দিয়েছে, আর কিছু বলে আমাকে বিশ্বাস করাতে হবে না। আর যে মেয়ের বাবা খারাপ সে মেয়ে তো নষ্ট হবেই। মা মুখ সামলে কথা বলুন, আপনার ছেলের বউ আমি, আব্বু নয়, তাই যা বলার আমাকে বলুন। আদিলও, আম্মু কি শুরু করেছ? মা, চোরকে চোর বললে আবার গা জ্বলে। মিতু, কোনো মেয়ের সতীত্ব নিয়ে কথা বললে তো তার গা জ্বলবেই আম্মু। মা, তুই চুপ কর। আদিলও, ওকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বল। কোনো চরিত্রহীনার জায়গা আমার বাড়িতে নেই। আদিলও, আনিশা শুনো। মিতু, ভাবি যেও না। ওদের কথা না শুনে দৌড়ে বেরিয়ে আসলাম।
যে বাড়িতে আব্বুকে অপমান করা হয়, যে বাড়িতে বাড়ির বউয়ের চরিত্র নিয়ে নোংরা কথা বলা হয়, সে বাড়িতে আর এক মুহূর্তও থাকতে চাই না। বাসায় এসে মেইন দরজা খোলা দেখে বেশ অবাক হলাম। আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে ঢুকলাম। আব্বু, ফুফু, চাচি সবাই গম্ভীর হয়ে সোফায় বসে আছেন। কি হলো সবার? তবে কি মা আজ আবার ফোন করে? ফুফু, সন্ধ্যা নেমে এসেছে, চারপাশ অন্ধকার হতে শুরু করেছে, এই তোর বাসায় ফেরার সময় হলো? আমি, আসলে ফুফু, আসলে কি, কেন গিয়েছিলি ওই বাসায়? এবার কি উত্তর দিব ফুফুকে আমি যে ফুফু আর আব্বুর চোখের দিকে তাকাতে পারছি না। আব্বু, আজ আবার আমাকে অপমান সহ্য করতে হলো তোর জন্য। আমি, আমার জন্য নয়, শিহাবের জন্য। চাচি, মানে? ওই বাসায় তো তুই গিয়েছিলি, তাহলে শিহাবকে দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ মানছি আমার ছেলে খারাপ, কিন্তু তোমার ছেলে শুধু খারাপ না, জঘন্য একটা মানুষ। জানো, ও আমার শাশুড়ির কাছে বলেছে ওর সাথে আমার রিলেশন আছে। আব্বু, কি? শুধু তাই নয়, আমার নামে আজেবাজে কথা বলেছে, কখনের না কখনের আমাদের দুজনের পিক মাকে দেখিয়েছে। কোনো মা তার ছেলের বউয়ের সম্পর্কে এসব সহ্য করবে? ফুফু, শিহাব না হয় দোষ করেছে, কিন্তু তাই বলে তোর শাশুড়ি তোকে চরিত্রহীনা বলবে, তোর আব্বুকে অপমান করবে? সেটা আব্বুকে জিজ্ঞেস করো। কেন? মা বলেছেন বাবা যখন খারাপ, মেয়ে তো নষ্ট হবেই। বাবার সাথে মায়ের কিসের শত্রুতা? ফুফু, ভাইয়া তুমি এই মহিলাকে চিনো? আব্বু, নিশ্চুপ। চাচি, শিহাব যে অন্যায় করেছে তার শাস্তি আমি ওকে দেব, কিন্তু তুই কথা দে ওই বাসায় আর যাবি না। ফুফু, সেদিন একবার অপমান করল, আজ আবার তারপরও তুই আদিলর সাথে সম্পর্ক রাখতে চাস? ফুফুর কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ রুমে চলে আসলাম। আকাশে আজ চাঁদ উঠেছে, মেঘেরা বারবার চাঁদকে ঢেকে দিচ্ছে, মেঘ সরে যেতেই চাঁদ আবার উকি দিচ্ছে। আমি জানালার কাছে দাঁড়িয়ে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেখছি। ফোন বাজছে, বালিশের উপর থেকে ফোনটা নিয়ে আবার জানালার কাছে আসলাম। আদিলর ফোন দেখে বেশ অবাক হলাম। আদিলও এখনো ঘুমায়নি, অনেক রাত হয়েছে তো। হ্যালো। আদিলও, এখনো ঘুমাওনি যে? তুমিও তো ঘুমাওনি। আদিলও, ঘুম আসছে না। একটা প্রশ্ন করব, যদি রাগ না করো। হ্যাঁ বলো। আদিলও, শিহাবের সাথে কখনো পিক তুলেছিলে অনেকটা কাছাকাছি, আর হঠাৎ এই প্রশ্ন করছো যে? আদিলও, আম্মু আমাকে পিক দেখিয়েছে, খুব কাছাকাছি দুজন। তুমি কি আমাকে সন্দেহ করছো? আদিলও, ঠিক তা না, কিন্তু পিকটা তো তোমার কণ্ঠই বলে দিচ্ছে তুমি পিক দেখে আমাকে সন্দেহ করতে শুরু করেছ। আদিলও, নিশ্চুপ। মা আমাকে কি বললেন সেসব নিয়ে আমি ভাবি না, আমার কাছে তোমার ভালোবাসা বড়, আর সেই তুমিই কিনা সামান্য একটা পিক দেখে আমাকে অবিশ্বাস করছো। আদিলও, শিহাব আমার চাচাতো ভাই হয়, হয়তো কখনো ভাই বোন হিসেবে পিক তুলেছিলাম, আমার মনে নেই। আদিলও, আনিশা তুমি যা ভাবছ তা নয়, আমি তোমাকে সন্দেহ করছি না। করেছ তো, আর এসব নিয়ে টেনশন করেই তোমার ঘুম আসছে না। আদিলও, আনিশা, একটা সম্পর্ক ঠিকিয়ে রাখতে হলে আগে বিশ্বাস থাকতে হয়, তুমি আমাকে বিশ্বাস করতে শিখো, তারপর ভালোবাসতে এসো। ফোন কেটে দিল। আদিলও আমাকে সন্দেহ করতে পারল? বিকেলে মা আমাকে কত বাজে কথা বলেছেন আমি সব ভুলে গেছি। মা তো বকতেই পারেন, কিন্তু আদিলও ও তো আমায় অবিশ্বাস করছে, এই তাহলে ওর ভালোবাসা? এমন ঠনকো ভালোবাসা আদিলরও? এতটা অবিশ্বাস নিয়ে কি সম্পর্ক ঠিকিয়ে রাখা যায়? সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা এনে রিসিভ করলাম। আদিলও, আনিশা,
আদিলর কণ্ঠ শুনে চুপ করে রইলাম। রাতে ওর জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি আর এখন 7 সকালে ফোন দিয়েছে আবার কাঁদানোর জন্য। আদিল, কথা বলবে না আমার সাথে? আমি নিশ্চুপ। আদিল, ঠিক আছে অন্তত এইটা বলো অফিসে কখন আসবে? আমি প্রতিদিন যে সময় যাই। আদিল, একটু তাড়াতাড়ি আসতে পারবে? আমি কেন? আদিল, একটা ডাক্তার রি পেয়েছি, ভাইয়ার ডাক্তার রি। আমি কোথায় পেলে? আদিল, রাতে তুমি ফোন রেখে দেওয়ার পর ঘুম আসছিল না তাই ছাদে হাঁটছিলাম। হঠাৎ চিলকোঠোর ঘরের দিকে নজর পড়ল, হাঁটতে হাঁটতে চিলকোঠোর ঘরে গেলাম। ভাইয়ার অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার মধ্যেই ডাক্তার রিটা পেয়েছি। আসলে ভাইয়া সুইসাইড করার চেষ্টা করার পর বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তো তাই তখনই চিকিৎসার জন্য এ বাসা ছেড়ে আমরা কক্সবাজার চলে গিয়েছিলাম, তাই চিলকোঠোর ঘরে কারো আসা হয়নি। আমি ডাক্তার রিতে কিছু পেয়েছ? মানে জানতে পেরেছ রাইমা কেন সুইসাইড করেছিল বা ভাইয়া ওদের রিলেশনের কথা কাকে জানিয়েছিল? আদিল, হ্যাঁ, অনেক কিছুই লেখা আছে এই ডাক্তার রিতে। তুমি অফিসে আসো, ডাক্তার রিটা পড়লেই অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তুমি অফিসে যাও, আমি এক্ষুনি আসছি। আদিল, এক্ষুনি আসতে হবে না, তুমি নাস্তা করে তারপর এসো। না, আমি এক্ষুনি আসছি। আদিল, আনিশা জিদ করো না তুমি তাড়াহুড়ো করতে গিয়ে। কিছু হবে না, রাখছি। ফোন রেখে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠতে চাইলাম, কিন্তু মাথা ঘুরে গেল, আবার বসে পড়লাম। আদিলর উপর খুব রাগ হচ্ছে, শুধু শুধু আমাকে সন্দেহ করেছে আর সারা রাত আমাকে কাঁদিয়েছে। রাতে ঘুম হয়নি তাই মাথা খুব ভারী লাগছে। আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে গেলাম, আজ যেভাবেই হোক অফিসে যেতে হবে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে আসলাম, মাথাটা বড্ড যন্ত্রণা করছে, অফিস যেতে পারবো কিনা তাই ভাবছি। ফুফু, কিরে আনিশা, আজ এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছিস? মিটিং আছে ফুফু। ফুফু, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ঠিকই তো আছে। ফুফু, ঠিক আছে বস, আমি ছট করে কিছু একটা বানিয়ে দিচ্ছি। ফুফু, মিটিং আছে তো আজ নাস্তা না করে গেলে হয় না? ফুফু, চুপ করে বসে থাক। ফুফু না খাইয়ে যেতে দিবে না তাই চুপচাপ চেয়ার টেনে বসে পড়লাম। আব্বু, আনিশা? চেয়ারে বসে ঝিমুচ্ছিলাম, আব্বুর ডাক্তার শুনে হকচকিয়ে উঠলাম। হ্যাঁ আব্বু। আব্বু, কিরে রাতে ঘুম হয়নি, ঝিমুচ্ছিস যে? তোর দুচোখ এত লাল কেন, তুই কি কান্না করেছিস? না তো কাঁদব কেন? ঘুম একটু কম হয়েছে। আব্বু, দেখি সেই কাজ করে নিজেকে অসুস্থ করে ফেলিস না। ঠিক আছে। চাচি, আনিশা গুড মর্নিং। আগে নিজের ছেলেকে খুঁজে এনে শাস্তি দাও, তারপর আমাকে গুড মর্নিং বলতে এসো। চাচি, শিহাব যদি ফোন অফ করে লুকিয়ে থাকে তাহলে আমি ওকে কোথায় খুঁজব? আব্বু, আনিশা, চাচির সাথে কেউ এভাবে কথা বলে? চাচি, শিহাবকে খুঁজে পেলে আমি ওকে শাস্তি দিব, তোকে কথা দিল ম। দেখা যাবে। নাস্তা করে উঠতে যাব তখনই আবার মাথা ঘুরে গেল, চাচি আমার হাত ধরে ফেললেন। চাচি, কিরে কি হয়েছে? আসলে চাচি রাতে একদম ঘুম হয়নি তাই মাথাটা বড্ড যন্ত্রণা করছে। আব্বু, তাহলে আজ অফিসে যাস না? না আব্বু, যেতে হবে। আব্বু, রাস্তায় যদি প্রবলেম হয়? হবে না। নিজেকে স্বাভাবিক করে নিয়ে উঠে দাঁড়ালাম। দরজার কাছে আসতেই মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল। মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই দুচোখে অন্ধকার নেমে আসলো, আস্তে আস্তে দুচোখ বুজে ফেললাম। চলবে।